ইতিমধ্যেই আমি একটা ভিডিওতে আলোচনা করেছিলাম এনসিএল এর লঙ্গার ভার্সনে যারা টপ পারফর্মার, বিশেষ করে ব্যাটারের তালিকায় যারা সবচেয়ে বেশি রান সংগ্রাহক ছিলেন তাদের পারফরমেন্সে আমি কতটা সন্তুষ্ট। আমি আমার জায়গা থেকে ব্যাখ্যা করেছিলাম, আমি তাদের পারফরমেন্সে ওই আউটস্ট্যান্ডিং লেভেলের মার্ক কাউকেই দিতে পারি নাই। এর পিছনে যে কারণটা উল্লেখ করেছিলাম, তাদের সবচেয়ে বড় দুর্বলতা ছিল 12 থেকে 14টা করে ইনিংস খেলার পরও তারা খুব বেশি সংখ্যক বড় ইনিংস খেলতে পারে নাই। ব্যাটসম্যানরা খুব বেশি সংখ্যক সেঞ্চুরি করতে পারে নাই, এবং টপ পারফর্মার যারা তারা কেউই কোনো ব্যাটসম্যানেরই ডাবল 100 ছিল না কোনো ইনিংসে। একটা ইনিংসও তারা 2 শতাধিক বা তার অধিক রান করতে পেরেছেন। এরকম টপ পারফর্মার যারা বিশেষ করে 1 থেকে 6 নাম্বার পজিশন পর্যন্ত ছিল, তাদের মধ্যে এই পারফরমেন্স আমরা লক্ষ্য করতে পারি নাই এইবার। এটা হচ্ছে সবচেয়ে বড় দুর্বলতা। আমি এবার আলোচনা করব আসলে তাদের সম্ভাবনা কতটুকু যদি আমরা ওই নেক্সট লঙ্গার ভার্সন বা টেস্ট ক্রিকেটে মূল একাদশের ক্ষেত্রে বিবেচনা করি। টপ পারফর্মার ছিলেন নাম্বার 1 সৌম্য সরকার। সৌম্য সরকারকে নিয়ে আমার মনে হয় না লাল বলে টিম ম্যানেজমেন্টে সেই পরিকল্পনা রয়েছে। নাম্বার 2তে ছিলেন জাকির হাসান। এই জাকির হাসান, তাকে সম্ভাবনা মনে করেছিল টিম ম্যানেজমেন্ট, এবং তিনি কিন্তু ওই টেস্ট ক্রিকেটটা শুরু করেছিলেন বেশ ভালোভাবে, এবং তার প্রথম ম্যাচটি টেস্ট ক্রিকেটের প্রথম ম্যাচে তিনি দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেছিলেন, কিন্তু তারপরে আর তার কাছ থেকে সেই ধরনের কোনো ইনিংস পাওয়া যায়নি, এবং তার মধ্যে বেশ কিছু দুর্বলতা লক্ষ্য করা গিয়েছে ইন্টারন্যাশনাল ফরম্যাটে এসে। ইন্টারন্যাশনাল সার্কিটে তার মধ্যে বেশ কিছু দুর্বলতার কারণে একটা সময় যেয়ে তিনি কিন্তু দল থেকে বাদ পড়ে যান। নাম্বার 3 মার্শাল আইয়ুব, একদমই কেরিয়ারের শেষ প্রান্তে, তাকে নিয়ে চিন্তা করার মতো কোনো অবস্থাই নেই টিম ম্যানেজমেন্ট, এবং তিনিও হয়তো বা কিছুদিন পরে রিটায়ারমেন্টে চলে যাবেন। নাম্বার 4, এই জায়গায় একটা নতুন মুখ দেখেছি আমরা, প্রীতম কুমার। এই প্রীতম কুমার উইকেট রক্ষক ব্যাটসম্যান। ঠিক তার এক্স্যাক্ট ওই পজিশনে অন্ততপক্ষে এখনও 3 জন ক্রিকেটার রয়েছে যারা ন্যাশনাল টিমে বা তার আশপাশে ঘোরাঘুরি করছে। লিটন, তিনি তো নিয়মিত, জাকির আলী অনিক এবং মইদুল ইসলাম অঙ্কন, এই 3 জন ক্রিকেটার রয়েছেন ওই ঠিক সিমিলার পজিশনে। তার কারণে আমার কাছে মনে হয় না যে এই প্রীতম কুমারের এই পারফরমেন্সটা ওই ধরনের প্রভাবটা ফেলতে পারবে বা তাদেরকে টপকিয়ে তিনি ন্যাশনাল টিমে চলে আসবেন। নাম্বার 5 একজন টপ অর্ডার ব্যাটসম্যান নাইম শেখ, তাকে নিয়ে অনেক আলোচনা হয়েছে, এবং তার মধ্যে ডোমেস্টিক সার্কিটের যে সম্ভাবনা সেটা আমরা দেখেছি, কিন্তু ইন্টারন্যাশনাল সার্কিটে এসে তার যে দুর্বলতা এটা সব ক্ষেত্রেই স্পষ্ট। এবং আরেকজন নাম্বার 6, আমি যেহেতু আলোচনা করছি মানে 500 বা তার অধিক রান করেছে এমন ব্যাটসম্যান নিয়ে, সেই জায়গায় রয়েছে আশিকুর রহমান শিবলি, এবং তিনি একজন সম্ভাবনাময় ব্যাটসম্যান। তিনি যদি ভবিষ্যতে আরও এই ধরনের ক্রিকেট খেলতে পারেন, আমার কাছে মনে হয় শুধুমাত্র এই একজন ব্যাটসম্যান আশিকুর রহমান শিবলি, তাকে নিয়ে হয়তো বা ভবিষ্যতে টিম ম্যানেজমেন্ট পরিকল্পনা রাখতে পারে যদি তিনি টানা 2টা বা 3টা বছর পারফর্ম করতে পারেন। তবে যাকে নিয়ে বেশ আলোচনা ছিল বা সারা বছরে তিনি ভালো পারফর্ম করেছিলেন, অমিত হাসান, তিনি কিন্তু এইবার অতটা ভালো পারফর্ম করেননি। মাত্র একটা ইনিংস ছিল, ডাবল 100-এর একটা ইনিংস তিনি খেলেছিলেন। তাছাড়া কিন্তু কনসিস্টেন্ট ছিল না তার ব্যাটিংয়ে, এবং তিনি টপ 5 বা 6-এর মধ্যেও তিনি নেই। তাই আমার কাছে মনে হয় না যে এইসব মানে যারা এইবার ভালো পারফর্ম করলেন বা টপ রান স্কোরার যারা রয়েছেন তারা ন্যাশনাল টিমে নকিং টু দ্য ডোর এই অবস্থায় রয়েছে। সিরিয়াসলি বলছি। এই কারণে হয়তোবা বলতে পারবেন বা অনেকেই আলোচনা করবে যে তারা তো এই লঙ্গার ভার্সনের টপ স্কোরার, কেন তাদেরকে বিবেচনা আনা হলো না। আমার কাছে মনে হয় এই কারণটাই সুস্পষ্ট, এবং এই আলোচনায় সম্পূর্ণ ব্যাখ্যা উঠে এসেছে কেন তারা ন্যাশনাল টিমের ওই নকিং টু দ্য ডোর এই আলোচনার মধ্যে নেই। যাই হোক, আজকের মধ্যে এখানে বিদায় দিচ্ছি। আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।